আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। অদম্য বাংলাদেশ টি-20 টুর্নামেন্টটা শুরু হতে চলেছে আগামীকাল থেকে, এবং এই টুর্নামেন্টের যে মাহাত্ম্যটা রয়েছে সেটা হচ্ছে যে তরুণ কিছু ক্রিকেটারদেরকে কিন্তু সুযোগ দেওয়ার একটা পরিকল্পনা করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। যদিও তিনটা আলাদা আলাদা দলে 39 জন ক্রিকেটারকে তারা রেখেছে, তবে যে প্রথম দলটা ধূমকেতু, সেই দলটার ভিতরে মেইনলি ন্যাশনাল টিমের প্লেয়াররাই রয়েছেন, এবং দুর্বার যে দলটা রয়েছে সেখানে মোটামুটি ওই এ দলে যারা খেলতে পারেন বা ন্যাশনাল টিমের আশপাশে যারা রয়েছেন তাদেরকে নিয়ে একটা দল গঠন করা হয়েছে। এবং দুরন্ত নামে যে দলটা রয়েছে সেই দলটার মধ্যে বেসিক্যালি ইমার্জিং ক্রিকেটারদেরকে নিয়ে আসার পরিকল্পনা হয়েছে, এবং সেই দল থেকে বা সেই স্কোয়াড থেকে 39 জনের সেই তালিকা থেকে অনেক সিনিয়র ক্রিকেটাররাই কিন্তু সেই তালিকার মধ্যে আপনারা খুঁজে পাবেন না। ফর এক্সাম্পল সামওয়ান লাইক সৌম্য সরকার, সামওয়ান লাইক নাইম শেখ, এনামুল হক বিজয়, কিংবা এই ধরনের আরও বেশ কিছু ক্রিকেটার রয়েছেন যারা আসলে এই তিন স্কোয়াডের কোনো স্কোয়াডে জায়গা পাননি। সেটা নিয়ে তারা আবার কিছু আওয়াজও তুলছেন। এনামুল হক বিজয় কিছু বলছিলেন যে আসলে এই টুর্নামেন্টে কেন তিনি নেই সেটা নিয়ে তিনি জানেন না। সাব্বির রহমান রুম্মনকে অনেকে চাইছিলেন, তাকেও রাখা হয়নি। অর্থাৎ পরিকল্পনাটা বিসিবির এরকম যে তারা আসলে তিনটা দল গঠন করেছে, সেই তিন দলের ভেতরে ওই ন্যাশনাল টিম বা তার আশপাশে যারা রয়েছেন, যারা খেলার সুযোগ পাবেন হয়তো ভবিষ্যতে এবং যাদের পোটেনশিয়াল রয়েছে তাদেরকেই আসলে নিয়ে টিমগুলো তৈরি করা হয়েছে। এবং এই তিনটা দলের মধ্যে ভাগ ভাগ করে বেশ কিছু ক্রিকেটারদেরকে আনা হয়েছে যারা এই কয়েকদিন আগে অনূর্ধ্ব-19 যে বিশ্বকাপটা অনুষ্ঠিত হয়েছে সেই বিশ্বকাপ দলেরও 4 জন ক্রিকেটার এই তিন দলের ভেতরে ভাগ ভাগ করে স্কোয়াডের মধ্যে আছেন। বিশেষ করে দুর্বার এবং দুরন্ত এই দুটো দলের মধ্যেই ভাগ ভাগ করে খেলোয়াড়দেরকে রাখা হয়েছে। ব্যাটারদের মধ্য থেকে আন্ডার-19 এর থেকে ক্যাপ্টেন আজিজুল হাকিম তামিম এবং জাওয়াদ আবরার সুযোগ পেয়েছেন, আর বোলারদের মধ্য থেকে বাংলাদেশের দুই সেরা পেসার আল ফাহাদ এবং ইকবাল হোসেন ইমন, এই দুজনকে সুযোগ দেওয়া হয়েছে এই দুটো দলের স্কোয়াডের মধ্যে। সো এইবারের যে আন্ডার-19 ন্যাশনাল টিমটা ওয়ার্ল্ড কাপ খেলতে গেল, আমরা সুপার 6 পর্ব থেকে বাদ পড়ে গেলাম, সেমিফাইনালে যেতে পারলাম না। এই দলটাকে নিয়ে আসলে টুর্নামেন্ট শুরুর আগে অনেক উচ্চাশা ছিল, অনেক আকাঙ্ক্ষা ছিল যে এই দলটা সেমিফাইনাল পর্যন্ত যেতে পারবে কিনা বা চ্যাম্পিয়নও হতে পারবে কিনা 2020-এর মতো। বাট আলটিমেটলি আমরা সুপার 6 পর্বটাই পেরিয়ে যেতে পারিনি। এবং এই দলটার ভেতরে বেশ কিছু ক্রিকেটাররা রয়েছেন যাদের মধ্যে একটা ফিউচার পোটেনশিয়াল দেখা যায়। ন্যাশনাল টিমে হয়তো তারা সুযোগ পাবেন কোনো না কোনো সময়। তাদের মধ্যে সবচেয়ে উপরের সিলিংয়ে যারা রয়েছেন তাদের মধ্যে কিন্তু আজিজুল হাকিম তামিম, জাওয়াদ আবরাররা ছিলেন ব্যাটারদের মধ্যে, এবং অলরাউন্ডার ক্যাটাগরিতে রিজান হোসেনকে অনেকে ধরছিলেন সেই ক্যাটাগরিতে। এবং বোলারদের মধ্যে বাংলাদেশের যে দুই পেসার আছেন তারা আসলে সুপার ইমপ্রেসিভ, আল ফাহাদ এবং ইকবাল হোসেন ইমন। বাংলাদেশের পক্ষে এই দুজন মিলে সর্বসাকুল্যে 23টা উইকেট তুলেছেন এবারের আন্ডার-19 ওয়ার্ল্ড কাপে, যার মধ্যে আল ফাহাদ 5 ম্যাচ থেকে পেয়েছেন 12টা উইকেট, যার মধ্যে একটা ফাইফার রয়েছে। ইকবাল হোসেন ইমনও একটা 5 উইকেট হল পেয়েছেন, 5 ম্যাচ থেকে 11টা উইকেট তিনি তুলেছেন। অর্থাৎ বাংলাদেশের সেরা দুই ক্রিকেটারকেও যদি ধরা হয় যে এবারের ওয়ার্ল্ড কাপ মিশন থেকে বেস্ট কি আউটপুট আমরা পেলাম, এই দুই পেসারকেই কিন্তু আমরা পেয়েছি। এবং আল ফাহাদ, ইকবাল হোসেন ইমন তাদের কিন্তু বাংলাদেশের ডোমেস্টিক ক্রিকেটের সাথে পরিচয়টা একেবারে নতুন, ব্যাপারটা এরকম নয়। আল ফাহাদ ইতিমধ্যে স্বীকৃত টি-20 খেলেছেন, তিনি একটা ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের একটা টুর্নামেন্টও খেলে ফেলেছেন গত বছরেরটা। ইকবাল হোসেন ইমন তো বিপিএলেও জায়গা পেয়ে গিয়েছিলেন, একটা ম্যাচও তিনি খেলেছেন সেই জায়গাটায়। সো তাদের সেই এক্সপিরিয়েন্সটা অলরেডি ডোমেস্টিক লেভেলে আছে, এবং আন্ডার-19 লেভেলে তারা এশিয়া কাপে খুব ভালো করেছিলেন। ওয়ার্ল্ড কাপে ভালো করার একটা অ্যাটেম্প্ট নিশ্চয়ই তাদের মধ্যে ছিল। আলটিমেটলি তারা সেটা সেভাবে করতে না পারলেও তাদের বোলিংয়ের এফোর্টটা তারা বেশ ভালো দেখিয়েছেন, এবং বোঝা যাচ্ছে যে তাদের মধ্যে পোটেনশিয়ালটা আছে। আমার থাম্বনেইলটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে আমি শরীফুলের পথ ধরে আল ফাহাদ কিংবা ইকবাল হোসেন ইমন এগিয়ে আসছেন এই ব্যাপারটা কেন বলছি, সেটার পেছনে একটা কারণ নিশ্চয়ই রয়েছে। 2020-এর যেই অনূর্ধ্ব-19 বিশ্বকাপটা হয়েছিল, সেই বিশ্বকাপের চ্যাম্পিয়ন হয়েছিল বাংলাদেশ। সেই দলের প্রায় বেশিরভাগ খেলোয়াড়ই কিন্তু এখন জাতীয় দলে কিংবা তার আশপাশে আছেন। ফর এক্সাম্পল পারভেজ ইমন, তানজিদ তামিম, তাওহিদ হৃদয়, মাহমুদুল হাসান জয়, আপনি বাদ বাকি তানজিম সাকিব তাদের কথা বলতে পারেন, রাকিবুল রয়েছেন, শরীফুল রয়েছেন। সো অনেকেই তারা কিন্তু এখন ন্যাশনাল টিমের ক্যাটাগরিতেই আছেন। শামীম হোসেন পাটোয়ারি তাদের মধ্যে একজন রয়েছেন। সো এই জায়গার মধ্যে আপনি দেখেন খুব কম সময়ের ভিতরেই কিন্তু এই ক্রিকেটাররা 2021, 22, 23, 24 এই সময়ের ভেতরেই তারা ন্যাশনাল টিমে দলের জায়গা পেয়ে গিয়েছেন, সিনিয়র ন্যাশনাল টিমে, ওই 2020-এর আন্ডার-19 দলের খেলোয়াড়রা। বাট এই যে দলটা রয়েছে আন্ডার-19, বর্তমান যে দলটা ওয়ার্ল্ড কাপ শেষ করে আসলো, সেই দল থেকে খুব বেশি বলার মতো কিন্তু প্লেয়ারদেরকে আমরা পাচ্ছি না যাদেরকে খুব কুইকলি প্রমোট করে সিনিয়র মেন্স ন্যাশনাল টিমের মধ্যে আমরা দেখতে পারি। বাট তার ভেতরেও যে 4 জন এবার অদম্য বাংলাদেশ টি-20 কাপের সুযোগ পেয়েছেন, এই 4 জনেরই পোটেনশিয়াল ভালো। সেই সাথে রিজান হোসেন আছেন 5 জন। তাদেরকেই আসলে আমার মনে হয় যে গ্রুম করা
নার্চার করা বা ন্যাশনাল টিমের জন্য একটু প্রোগ্রেস করে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার একটা সুযোগ থাকে। তো শরীফুলের কথা আমি কেন বলছিলাম, শরীফুল ইসলাম বাংলাদেশের প্রথম ক্রিকেটার ওই আন্ডার-19 2020 ব্যাচের, যিনি কিনা সিনিয়র মেন্স টিমে সুযোগ পেয়েছিলেন এবং 1 বছরের ভেতরেই তিনি জাতীয় দলের ভিতর ঢুকে গিয়েছিলেন। অর্থাৎ 2020-এ তিনি আন্ডার-19 দলের হয়ে ওয়ার্ল্ড কাপ জিতলেন। 2021 সালেই 3 ফরম্যাটে, টেস্ট, ওডিআই, টি20, 3 ফরম্যাটেই শরীফুল কিন্তু বাংলাদেশ সিনিয়র মেন্স ন্যাশনাল টিমের জন্য বিবেচিত হয়েছিলেন এবং খেলেছেন। সব মিলে শরীফুল এখনো পর্যন্ত 147টা ইন্টারন্যাশনাল উইকেট পেয়েছেন এই 2021 থেকে শুরু করে এই 25-26 পর্যন্ত। সো এই সময়ের ভিতরে শরীফুল কিন্তু তার ক্যারিয়ারের বেশ ভালো একটা গ্রোথ দেখিয়েছেন এবং হি ওয়াজ দ্য ফার্স্ট ওয়ান ফ্রম দ্যাট আন্ডার-19 ব্যাচ যিনি কিনা এত আর্লি সিনিয়র টিমে সুযোগটা পেয়েছেন। এখন ট্রেন্ডটা আমরা ওরকমই দেখছি যে আসলে বোলারদেরই কি সুযোগ পাওয়ার সম্ভাবনা বেশি থাকে কিনা, কারণ এবারে আন্ডার-19 দলেরও সেরা 2 খেলোয়াড়ের কথা যদি বলি, তারা দুজনও পেস বোলার, একজন আল ফাহাদ, একজন ইকবাল হোসেন ইমন। গড়নে তারা হয়তো শরীফুলের মতো এত উচ্চতা নেই, হয়তো শরীফুল লেফট আর্ম পেসার, তারা দুজনেই হয়তো ডানহাতি পেস বোলার, বাট আমার কাছে অন্তত মনে হচ্ছে যে এই আন্ডার-19 দল থেকে যদি পোটেনশিয়াল দুজন সবার আগে, বাকিদের তুলনায় একটু আগে সুযোগ পান ন্যাশনাল টিমে, তারা হচ্ছেন হয়তো এই আল ফাহাদ এবং ইকবাল হোসেন ইমন। এই দুজনের মধ্যে আপনি আসলে ক্যাটাগরাইজ করতে পারেন যে কে আগে সুযোগ পাবেন, কে পরে সুযোগ পাবেন, সেটা পরের বিষয়। বাট এখন সামনে যে অপরচুনিটিগুলো আসছে, সেই অপরচুনিটি নেয়ার একটা সুযোগ এই দুজনের সামনে ডেফিনেটলি রয়েছে। এবং এই অদম্য বাংলাদেশ টি20 টুর্নামেন্টটার মধ্যে আপনি দেখবেন যে দুর্বার দলেও বেশ কিছু পেসার আছেন, দুরন্ত দলেও বেশ কিছু পেসার আছেন যারা এক্সপিরিয়েন্সড, মানে এই আল ফাহাদ বা ইমনের থেকে বেশি এক্সপিরিয়েন্স। বাট যেহেতু ইম্প্যাক্ট প্লেয়ারের নিয়মটা রয়েছে, আমার কাছে মনে হয় যে এই রুলটাকে ব্যবহার করে আল ফাহাদ এবং ইকবাল হোসেন ইমন এই অদম্য বাংলাদেশ টুর্নামেন্টের ভেতরেও কিন্তু ম্যাচ টাইম পাওয়ার সুযোগ পাবেন এবং বাংলাদেশের বেস্ট অফ দ্য বেস্টের সঙ্গে তাদের খেলার সুযোগটা মিলছে। সো এটা কিন্তু একটা বড় পদক্ষেপ, এটা একটা বড় স্টেপ। এবং এই টুর্নামেন্টে যদি খুব ভালো ইমপ্রেসিভ কিছু তারা করে দেখাতে পারেন, এমনও হতে পারে ভবিষ্যতে খুব কাছাকাছি সময়ের ভেতরেই কিন্তু তারা সিনিয়র মেন্স ন্যাশনাল টিমের জন্য বিবেচিত হয়ে যেতে পারেন। যদিও বাংলাদেশের এই মুহূর্তে পেস বোলিং এর পাইপলাইনটা আমার কাছে মনে হয় যে বিগত যে কোনো সময়ের তুলনায় অনেক অনেক বেশি সমৃদ্ধ। তারপর আপনি দেখবেন যে বয়সের কারণে তাসকিন আহমেদ তার কিন্তু তার যে পিক ফর্মটা রয়েছে, সেই পিক ফর্মের পূর্তির দিকেই তিনি আস্তে আস্তে যাওয়া শুরু করেছেন কিনা সেটাও একটা প্রশ্নের জায়গা থাকে। সব ফর্মে ঠিক মতো খেলতে পারছেন না, তার ওয়ার্কলোড ম্যানেজমেন্ট করার জন্য তাকে কিন্তু বেশ মেপে মেপে খেলাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড, মেপে মেপে ব্যবহার করছে। মুস্তাফিজুর রহমান তো টেস্ট খেলেনি না, তিনি শুধুমাত্র টি20 এবং ওডিআইয়ের জন্য বিবেচিত হন। তানজিম সাকিব তিনি বেশ ভালো করছেন এই জায়গাটার ভেতরে, শরীফুল তিনি রয়েছেন এই জায়গায়, খালেদ আহমেদ যদিও তিনি আছেন স্কোয়াডের আশপাশে, তারপরও খালেদ তারও কিন্তু বয়স হয়ে যাচ্ছে, সেই বিষয়গুলো মাথায় রাখার একটা বিষয় রয়েছে। এবাদত হোসেন তিনিও খানিকটা বয়সের দিকেই কিন্তু এগিয়ে যাচ্ছেন সেই জায়গাটায়। সো নতুন কিছু ব্লাড দরকার। হাসান মাহমুদ তিনি ভালো করছেন, হাসান মাহমুদের পাশাপাশি ডেফিনেটলি আপনি এই ক্যাটাগরিতে ইকবাল হোসেন ইমন, আল ফাহাদকেও আস্তে আস্তে এই জায়গাটায় নিয়ে আসতে পারেন। নতুনদের মধ্যে আব্দুল গাফফার সাকলাইন, রিপন মন্ডল, তারাও কিন্তু এই পেস বোলিং ব্যাটারিতে খুব সুন্দর একটা জায়গা ধরে রাখার পরিকল্পনায় রয়েছেন এবং খুব ভালো প্রোগ্রেস করছেন। সো ওভারঅল আমার কাছে মনে হয় যে শরীফুলের পথ ধরেই মোস্ট লাইকলি ইমন এবং আল ফাহাদ বাংলাদেশ ন্যাশনাল টিমে এই যে আন্ডার-19 ব্যাচটা রয়েছে, কারেন্ট ব্যাচ, এই ব্যাচ থেকে তারা দুজনই হয়তো গ্র্যাজুয়েট করে সবার আগে সিনিয়র মেন্স ন্যাশনাল টিমের জন্য বিবেচিত হতে পারেন এবং সেটার জন্য একটা ভালো প্ল্যাটফর্ম হতে পারে এই অদম্য বাংলাদেশ টি20 কাপটা, যেখানে যদি সুযোগ পান তাহলে তারা বাংলাদেশের বেস্ট অফ দ্য বেস্টের এগেনস্টে খেলে যেন প্রমাণ করতে পারেন যে না, তারা কিন্তু আসলেও বাকিদের থেকে বেশ এগিয়ে আছেন এবং প্রস্তুত আছেন নেক্সট স্টেপটা নেওয়ার জন্য। আপনাদের কি মতামত কমেন্ট করে জানিয়ে দেবেন এবং সেই সাথে ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। সাবস্ক্রাইব করতে ভুল করবেন না। অল স্পোর্ট এবিপি। ভালো থাকবেন সবাই।